এই ভিডিওতে আমি জটিল সংখ্যা যে প্রয়োজনীয়তা সেটি বোঝানোর চেষ্টা করব। জটিল সংখ্যা সম্পর্কে আলোচনা করব না, কিন্তু তার যে প্রয়োজনীয়তা সেটি সামান্য হলেও বোঝার চেষ্টা করব। সূচনাটি হয় এইভাবে: প্রকৃতিতে আমরা একটি ঘর, একটি বাড়ি, 10টি গাছ, 10টি বল, 5টি রাস্তা, তো এই ধরনের ঘটনাগুলিকে দেখে আমরা স্বাভাবিক সংখ্যার জন্ম দিয়েছিলাম। তো স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 2, 3, 4, 5, 6, 7 এইরকম করে করে চলতেই থাকে। তো এই সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যার আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে থেকে যে কোনো একটি যদি সংখ্যা নিই, ধরো 3কে নিলাম, এবং গাণিতিক একটি প্রক্রিয়া বিয়োগকে যদি প্রয়োগ করি এর ওপর, কার সাথে না সেই সংখ্যাটির সাথেই, সেই স্বাভাবিক সংখ্যাটির সাথেই, তো এর যে উত্তর, তার উত্তর কিন্তু জানা ছিল না। তো এখানে একটি ভয়ঙ্কর সংকট। তো এই সংকটের সমাধান হয়েছিল শূন্য আবিষ্কারের মাধ্যমে, এবং শূন্যের আবিষ্কার প্রথম হয়েছিল ভারতবর্ষে। তো আমাদের কাছে এখন শূন্য এবং স্বাভাবিক সংখ্যা রয়েছে। এখন সমস্যাটি হলো, ধরো আমি একটি যে কোনো সংখ্যা নিলাম, আমাদের হাতে এখন 0 রয়েছে এবং সমস্ত স্বাভাবিক সংখ্যা রয়েছে, এবং যে কোনো আমি একটি সংখ্যা নিই, ধরো 7 নিলাম, এবং তার থেকে আমি একটি সংখ্যা বিয়োগ করব যেই সংখ্যাটি কিনা এই 7-এর থেকে বড়, এবং এর উত্তর কি হবে সেটিও কিন্তু মানুষজন দিতে পারেনি। কারণ আমাদের কাছে যে সংখ্যাগুলি এখন রয়েছে 0 থেকে শুরু করে, সেই সংখ্যাগুলি দিয়ে এর উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। তো এখানে দেখতে পাচ্ছি আরও একটি ভয়ঙ্কর সংকট, এবং এই সংকটের সমাধান দেওয়া হয়েছিল ঋণাত্মক পূর্ণ সংখ্যা আবিষ্কারের মাধ্যমে, যার অবস্থান, মানে যেই সংখ্যাগুলির অবস্থান 0-র বাঁ দিকে। তো আমাদের কাছে এখন রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এবং এই সমস্ত সংখ্যাগুলিকে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। আর তুমি এখানে পূর্ণ সংখ্যাগুলিকে দেখতে পাচ্ছ, এবং তুমি এটিও জানো যে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যারই একটি অংশ। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে p এবং q দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল টু 0। তো কোনো সংখ্যাকে যদি তুমি p/q আকারে প্রকাশ করতে পারো, তাহলে সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। এবং এই মূলদ সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা রূপে প্রকাশ পায়। উদাহরণ হিসেবে ধরো আমি যদি পিকে যদি ধরো 2 নিচ্ছি, এবং কিউকে ধরো 2 নিচ্ছি, এবং পিকে যদি 10 নিই, তাহলে উত্তর পাবে 5। তো সেটি হবে পূর্ণ সংখ্যা। অপরদিকে আমরা ভগ্নাংশ সংখ্যাও দেখতে পারি এই রকমভাবে। তো এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যার একটি উদাহরণ, এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তুমি দেখবে দশমিক পর কিছু ঘর গিয়ে সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই ধরনের সংখ্যাকে ভগ্ন সংখ্যা বলে। অপরদিকে তুমি যদি এই ধরনের সংখ্যা দেখো যেখানে দশমিকের পর একটি প্যাটার্ন খুঁজে পাও, তো সেই ধরনের সংখ্যাকেও বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যার অবস্থান কোথায়? না, এইখানে যে তুমি পূর্ণ সংখ্যাগুলি দেখছো তাদের মাঝে তুমি ভগ্নাংশ সংখ্যা পেয়ে যাবে। যেমন ধরো 1.3325, তার অবস্থান এইখানে কোনো একটি জায়গাতে। তো এই হলো আমাদের মূলদ সংখ্যা। অপরদিকে অমূলদ সংখ্যা, যেটি কিছুটা জটিল, সেটি হচ্ছে যে তুমি যদি কোনো সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ না করতে পারো, তাহলে সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে p এবং q দুটিই কিন্তু পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল টু 0। তো এই আকারে যদি তুমি কোনো সংখ্যাকে প্রকাশ না করতে পারো, তাহলে এই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার উদাহরণ হিসাবে আমি যদি দেখি কয়েকটি উদাহরণ, তাহলে এই রকম হয়। ধরো আমি যদি পাইকে যদি দেখি, তো তার দশমিকের পরে দেখবে তার কোনো শেষ নেই, চলতেই থাকছে। তুমি গুগল করতে পারো, তো চলতেই থাকে। অপরদিকে √2, এটিও তুমি যদি দেখো দশমিকের পর কোনো রকম মানে কোনো রকম শেষ নেই, বা কোনো রকম তুমি এই ধরনের প্যাটার্নও তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না। তো এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে অমূলদ সংখ্যা, যে তুমি কোনোভাবেই এই সংখ্যাটিকে, মানে এটি ভগ্নাংশের ভাষায় লেখা হয়েছে, তুমি কোনোভাবেই p/q আকারে লিখতে পারো না। কিন্তু একটি ভালো খবর রয়েছে, সেটি হচ্ছে যে তুমি অমূলদ সংখ্যাগুলিকে তুমি এই সংখ্যারেখার ওপর কিন্তু তুমি বসাতে পারো বিভিন্ন কায়দায়। তো আমাদের কাছে এখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা উঠে এসছে, কী জিনিস আমরা জানি। তো এই সংখ্যাগুলির সমাহারকে বলা হয় বাস্তব সংখ্যা। আর এইটি তুমি যে সংখ্যারেখা দেখতে পাচ্ছ, সেটি আমাদের অতি পরিচিত বাস্তব সংখ্যা রেখা।
তুমি যদি একটি সাধারণ জীবনযাপন পালন করো, সেখানে আমি মনে করি অন্তত মূল সংখ্যার জ্ঞান থাকলেই যথেষ্ট। এবং মূল সংখ্যা দিয়েই তুমি কিন্তু প্রতিনিয়ত তোমার যে জীবনে ঘটনাগুলি ঘটছে সেখানে অনেক অংশে মূল সংখ্যা দিয়ে তুমি কিন্তু কাজকর্ম চালাতে পারো। অমূল সংখ্যার বিশেষ প্রয়োজন মনে হয় না, যতক্ষণ না তুমি গণিত বা বিজ্ঞান বিষয়ক ব্যাপারে আসছো। তো এই হলো আমাদের বাস্তব সংখ্যার গল্প, যেটি কিনা তুমি ক্লাস 9-10 পর্যন্ত শিখেছো। তাহলে এই যে আপাতত যে কথাবার্তাগুলো আমি বললাম, এর মধ্য থেকে একটি জিনিস স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে যে আমরা যখন আমাদের আবিষ্কৃত সংখ্যার উপর কোনো গাণিতিক প্রক্রিয়া চালাই, যেমন ধরো এই স্বাভাবিক সংখ্যাগুলি যে আমরা আবিষ্কার করার পর যখন আমরা বিয়োগ করেছি, তখন আমরা প্রথমে শূন্যের জন্ম দিয়েছি, তারপরে আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্ম দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ যে আমাদের আবিষ্কৃত সংখ্যার ওপর যখন আমরা গাণিতিক প্রক্রিয়া চালাই, আমরা সংকটের মুখে পড়ি এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা নতুন নতুন সংখ্যার আবির্ভাব ঘটাচ্ছি। একইভাবে ভাগের ক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছ মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার আমরা জন্ম দিয়েছি। তো সেইভাবেই আমি যদি একটি বিশেষ গাণিতিক প্রক্রিয়াতে আসি, সেটি হচ্ছে বর্গমূল, অর্থাৎ একটি যদি বাস্তব সংখ্যা হয় তার যদি আমি বর্গমূল নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ঘটে দেখা যাক। এবার আমি যদি শূন্যের ডান দিকে যা সংখ্যা রয়েছে, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, যাই সংখ্যা থাকুক না কেন, আমি যদি তাদের উপর বর্গমূল নিই, তাহলে কিন্তু আমরা একটি সংখ্যা পাই, সেটি কিনা আবারও বাস্তব সংখ্যা হয়। উদাহরণ হিসাবে ধরো আমি যদি স্কোয়ার রুট 2 যদি নিই, আমি জানি যে এর উত্তর কত হবে, 1.414। তো এটি একটি অমূলদ সংখ্যা পাবো, কিন্তু তুমি এই বাস্তব সংখ্যা রেখার ওপর কোনো না কোনো জায়গায় তুমি খুঁজে পেয়ে যাবে। যেমন স্কোয়ার রুট অফ 2 মানে এর ওপর যদি বর্গমূল নাও, তুমি এইখানে এসে কোথাও গিয়ে পড়বে। একইভাবে তুমি যদি 3.5-এর ওপরও তুমি যদি স্কোয়ার রুট করো, তাহলেও কিন্তু তুমি কোনো না কোনো বাস্তব সংখ্যা পাবে, যেটি কিনা এখানে কোথাও তুমি খুঁজে পেয়ে যাবে। এমনকি 0-এর ওপরেও তুমি যদি স্কোয়ার রুট নাও, তাহলেও তুমি কিন্তু 0 পাচ্ছ। অর্থাৎ 0-র ডান দিকে যে সমস্ত সংখ্যা রয়েছে, হতে পারে সেটি মূলদ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা বা অমূলদ সংখ্যা, তো প্রত্যেক ক্ষেত্রে যতক্ষণ তুমি 0-র ডান দিকে রয়েছো, যদি তুমি স্কোয়ার রুট করো, তাহলে তুমি একটি বাস্তব সংখ্যা পাচ্ছ, কোনো রকম সমস্যা নেই। কিন্তু সমস্যাটি কোথায় জানো? সমস্যাটি হচ্ছে যখনই তুমি এই যে শূন্যের বাঁ দিকে যে সংখ্যাগুলি রয়েছে, হতে পারে ভগ্নাংশ, হতে পারে অমূলদ সংখ্যা বা হতে পারে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তুমি যদি বর্গমূল নাও, উদাহরণ হিসেবে আমি যদি 4-এর যদি বর্গমূল যদি দেখি, তাহলে কিন্তু আমাদের কাছে যে সমস্ত সংখ্যা আপাতত জানা রয়েছে, সেই সংখ্যাগুলির সাহায্যে তুমি কিন্তু এর উত্তর দিতে পারবে না। বা ধরো -4.5 এরও কিন্তু উত্তর দিতে পারবে না। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে যখনই আমরা ঋণাত্মক কোনো সংখ্যার বর্গমূল জানার চেষ্টা করি, সেখানে কিন্তু আমাদের আবারও একটি সংকটের মুখোমুখি হতে হচ্ছে এবং এর উত্তর দেয় জটিল সংখ্যা। তো প্রথমে আমরা ফিরে যাব আমাদের অতি পরিচিত দ্বিঘাত সমীকরণে, যেটি তুমি ক্লাস 9-10-এ শিখেছিলে। তো দ্বিঘাত সমীকরণটি যদি আবার লিখি, সেটার গাণিতিক যে সমীকরণ ছিল ax² + bx + c = 0, এবং একটি শর্ত অবশ্যই পালন করতে হবে এই দ্বিঘাত সমীকরণটিকে, সেটি হচ্ছে a ≠ 0। কারণ এ যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরো পদটি বা টার্মটি 0 হয়ে যাবে, তো দ্বিঘাত সমীকরণের কোনো মানই থাকবে না। তো তোমার কাজ কী ছিল না, এই সমীকরণ থেকে বীজ খুঁজে বের করা বা সমাধান খুঁজে বের করা। সমাধান মানে এক্সের মান এমন তোমাকে বার করতে হবে যাতে করে এই সমীকরণটির যে বাঁদিকে যে পুরো রাশিটি দেখতে পাচ্ছ, এই পুরো রাশিটি 0 হয়ে যায়। তখন তুমি বলবে যে সমীকরণটির সমাধান তুমি খুঁজে পেয়েছো। সীতারাচার্যের সূত্র সেই সমাধান খোঁজার রাস্তা করে দেয়, এবং সীতারাচার্যের বিখ্যাত সীতারাচার্যের যে ফর্মুলাটি, সেটি আমি লিখছি এখন। x = -b ± b² - 4ac/2a।
তো এখানে দেখো প্লাস মাইনাস আছে, তার মানে কি এক্সের আমরা দুটো মান বোঝাচ্ছি। এবং সাধারণভাবে আমরা প্রথম থেকেই ধরে নিই বা এইভাবে চলি যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ রয়েছে এবং দুটি সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে এ নট ইকুয়াল টু 0, এই শর্তটি যেন এখানেও ফুটে উঠেছে, কারণ একে যদি তুমি 0 করে দিতে তো বুঝতেই পারছো কী অবস্থা হবে। এরপর এটিও তোমরা শিখেছিলে যে বিভিন্ন শর্ত এই যে রাশিটিতে দেখতে পাচ্ছ, বিশেষ করে এই বর্গমূলের ভেতর যে রাশিটি রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, তো এই রাশিটির ওপর তিনটি শর্ত চাপানো হয়েছিল এবং সেই শর্তের ভিত্তিতে তুমি বলতে পেরেছিলে কখন বাস্তব বীজ থাকবে, বাস্তব সমাধান থাকবে, কখন থাকবে না। তো সেইগুলি এক এক করে দেখি আবারও। প্রথম যে শর্তটি ছিল যে এই বর্গমূলের ভেতর যে রাশিটি, অর্থাৎ যদি বি স্কোয়ার যদি গ্রেটার দ্যান 4ac হয়, এই শর্তটি যদি পালন হয় তাহলে তুমি বুঝতেই পারছো যে পুরো রাশিটি ধনাত্মক হবে এবং তার তুমি বর্গমূল নিতে পারবে। এবং সেই অবস্থায় তুমি দুটি বীজ পাবে, একটি যদি x1 হয় আরেকটি যদি x2 হয়, এবং এই x1 x2 পরস্পর থেকে আলাদা হবে এবং দুটি বাস্তব বীজ তুমি পাবে, ভিন্ন বাস্তব বীজ তুমি পাবে, কোনো সমস্যা নেই। উদাহরণ একটি আছে, একটি উদাহরণ আমি নিলে ব্যাপারটি আরও ভালো করে বুঝবে। ধরো তোমাকে একটি সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 সমান সমান 0। তো এই সমীকরণে তুমি এ বি সি জানো, এবং এই ক্ষেত্রে তুমি যদি শর্তটি দেখো বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac, তো এই শর্তটি দেখবে এর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। তো এখন আমি যদি গ্রাফের সাহায্যে ব্যাপারটি বোঝাই, মানে বীজগুলি আছে কি না, তো সেই ক্ষেত্রে ব্যাপারটি আরও ভালো করে তোমার কাছে স্পষ্ট হবে। তো প্রথমে আমি এই যে সমীকরণের যে বাঁ দিকে যে পুরো রাশিটি রয়েছে, এই রাশিটিকে আমি ধরে নিলাম yx। তো এই অবস্থায় আমি যদি এই সমীকরণের বাঁ দিকের যে রাশিটি রয়েছে সেই রাশিটিকে মানে yx ধরে নিয়ে যদি গ্রাফে আমি যদি প্লট করি বা আঁকি, তাহলে কীরকম দেখায়? তো এইখানে এই গ্রাফটিতে এটা ধরো x এবং এটি হচ্ছে yx। তো তুমি যদি yx সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 এটি যদি প্লট করো, তাহলে গ্রাফটি উঠে আসে অনেকটা এইরকম। অনেকটা এইরকম উঠে আসে। তো এইখানে গ্রাফে তুমি যদি দেখো, দেখতে পাচ্ছ যে দুটি বিন্দু তুমি পাচ্ছ, এইখানে একটি বিন্দু এবং এইখানে একটি বিন্দু। এটিকে আমি নামকরণ করছি x1 এবং এইটিকে আমি নামকরণ করছি x2। তো দেখো এই গ্রাফে দুটি বিন্দুতে yx1 0 হয়ে যাচ্ছে, আবার yx2ও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই x1 এবং x2 এই দুটি হলো এই সমীকরণটির বীজ। তুমি সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করে এই x1 ও x2 এর মানগুলি দেখতে পারো বের করে। এবং এইগুলি হচ্ছে বাস্তব, কারণ আমি যদি এক্স অক্ষটাকে যদি বাস্তব সংখ্যারেখা ধরে নিই, তাহলে এই x1 x2 এই সংখ্যাগুলিও বাস্তব হবে এবং পরস্পর থেকে আলাদা। বুঝতেই পারছো যে অনেক দূরে দূরে রয়েছে। তাহলে এই শর্ত অনুযায়ী, অর্থাৎ যখন বি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac হবে, তখন তুমি দুটি বীজ পাবে x1 x2 এই সমীকরণটিতে, এবং সেই ক্ষেত্রে বীজ দুটি বাস্তব হবে এবং পরস্পর থেকে আলাদা হবে। খুব সহজ জিনিস। এখন আমরা দ্বিতীয় কেসে যাচ্ছি। দ্বিতীয় কেস কি বলছে? দ্বিতীয় কেস বলছে যে বি স্কোয়ার যদি 4ac এর সাথে সমান হয়ে যায়, তখন কি হবে? তখন এই অবস্থায় দেখো বর্গমূলের ভেতরে যে রাশিটি রয়েছে পুরো রাশিটি 0 হয়ে যাবে, এবং 0 যদি বর্গমূল নাও 0ই তুমি পাচ্ছ। তো হিসাব মতো তুমি আবারও বাস্তব বীজ তুমি পাবে, কারণ বি এ দুটোই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে তুমি যে x1 পাবে সেটি কিন্তু সমান হবে x2-র সাথে, অর্থাৎ এক্ষেত্রেও তুমি দুটি বীজ পাচ্ছ, দুটি সমাধান পাচ্ছ, যার জন্য সমীকরণের এই
বাঁ দিকের রাশিটি সম্পূর্ণভাবে জিরো হয়ে যায় দুটি মানের জন্য, কিন্তু বীজ দুটি সমান হিসাব মতো, তাহলে তুমি একটি মাত্র বীজ পাবে যদি এই সম্পর্কটি যদি সিদ্ধ হয়। আমি একটি উদাহরণে আসি, বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরো উদাহরণ হিসাবে আমি নিচ্ছি 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এইখানে তুমি এ বি সি এগুলিকে চিহ্নিত করতে পারছো, এবং তুমি যদি দেখো তাহলে দেখবে এই সম্পর্কটি সিদ্ধ হচ্ছে। তো আবারও আমি সমীকরণের বাঁ দিকে যে পুরো রাশিটি রয়েছে সেটিকে আমি yx ধরছি। আবারও যদি আমি গ্রাফে যদি আবারও দেখি, মানে পুরো এই রাশিটি, সমীকরণের বাঁ দিকে পুরো রাশিটি যদি y এর ফাংশন হিসাবে দেখি, তাহলে আমাদের কাছে উঠে আসে এইরকম, এবং এইটিকে আমি x বলছি, এটি হচ্ছে yx, এবং এই ক্ষেত্রে তুমি যে গ্রাফটি পাবে সেটি এই রকম দেখতে হবে, অনেকটা এইরকম দেখতে হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমার কাছে একটি মাত্র তুমি মান পাচ্ছ, যার কারণে তোমার x1 যদি হয়, এই জায়গাটা যদি x1 হয়, সেক্ষেত্রে 0 হবে, এবং x1 x2 সমান এই ক্ষেত্রে, অর্থাৎ x2টাও এই বিন্দুতে রয়েছে। হিসাব মতো একটি মাত্র বীজ পাচ্ছ এই ক্ষেত্রে। এবার যাব 3 নম্বর শর্ত, যেটি কিনা গুরুত্বপূর্ণ সব থেকে আমাদের জটিল সংখ্যা সূচনার ক্ষেত্রে, আমরা দেখব আস্তে আস্তে। তৃতীয় যে শর্তটি ছিল সেটি হচ্ছে যে যদি বি স্কোয়ার লেস দ্যান 4ac হয়, তো এই শর্তটি পালন হলে এখানে দেখতেই পাচ্ছ যে বর্গমূলের ভেতরে যে রাশিটি রয়েছে, এই শর্তটি পালন হলে সেটি নেগেটিভ হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়। আর ঋণাত্মকের বর্গমূল তুমি জানো না, তাই না? তো একটি উদাহরণ তুমি যদি দেখো, ধরো উদাহরণ হিসেবে আমরা নিলাম মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে তুমি এ বি সিগুলিকে চিহ্নিত করে যদি দেখো, দেখবে এই সম্পর্কটি সিদ্ধ হচ্ছে। তো আবারও আমি এই সমীকরণের বাঁ দিকে পুরো রাশিটিকে আমি yx ধরে নিচ্ছি, এবং এইটিকে যদি আমি প্লট করি তাহলে কী রকম দেখতে হবে। তো এই ক্ষেত্রে তুমি যদি এই পুরো রাশিটিকে y এর ফাংশন হিসাবে যদি প্লট করো, ধরো এইদিকে আমাদের yx রয়েছে এবং এইদিকে x রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের ফাংশনটি দেখতে হয় এইরকম অনেকটা। এবং এইখানে তুমি গ্রাফেও দেখতে পাচ্ছ যে x এর এমন কোনো মান তুমি খুঁজে পাচ্ছ না যার কারণে yx 0 হচ্ছে। তো গ্রাফেও দেখতে পাচ্ছ কোনো রকমের সমাধান নেই, এবং সেটিও কিন্তু সিদ্ধাচার্যের সূত্র থেকে এই যে শর্ত, সেই শর্তও কিন্তু একই কথা বলছে, এবং গ্রাফও একই কথা বলছে যে কোনো রকম সমাধান, মানে বাস্তব সমাধান নেই। কিন্তু আমরা যদি ধরে নিই যে জটিল সংখ্যা যদি অস্তিত্ব থাকে, এখন তুমি জটিল সংখ্যা সম্পর্কে জানো না, কিন্তু ধরে নাও যে জটিল সংখ্যা রয়েছে, তো সেই জটিল সংখ্যা যদি থাকে, তার সাহায্য নিয়ে তুমি কিন্তু এই ক্ষেত্র, অর্থাৎ যখন এই শর্তটি পালন হচ্ছে, সেই ক্ষেত্রেও তুমি বলতে পারবে যে এই ধরনের সমীকরণেও কিন্তু সমাধান রয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে জটিল সংখ্যার একটা প্রয়োজনীয়তা আমাদের কাছে উঠে আসছে।